রাজধানীতে বছরের প্রথম 6 মাসে গড়ে 20টি করে হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা নিয়ে জনমনে অসন্তুষ্টি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি পুলিশের। বাণিজ্য ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সকালে বৈঠক রয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রীর। বিকেলে সাক্ষাৎ হবে ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার সাথে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী, জমা পানিতে এডিসের বিস্তার, অসচেতনতা নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। চট্টগ্রামের বেশিরভাগ ডাস্টবিনই খোলা, তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। পরিচ্ছন্ন নগরী গড়ার স্বপ্ন প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। এবং কক্সবাজারে সেপ্টেম্বরে বন্ধ হতে পারে লাইফগার্ডের কার্যক্রম, অর্থায়ন বন্ধ দাতা সংস্থার। সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি চান্সিন জুথিকা এবং আমি মশিউর অনেক। গেল কয়েক মাসে রাজধানীতে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে উঠেছে নগরবাসীরা। পুলিশের এই চলতি বছরের প্রথম 6 মাসের যে হিসেব, সেই হিসেব বলছে গড়ে ঘটছে 20টি করে হত্যাকাণ্ড। কখনো ধারালো অস্ত্রের আঘাতে, কখনো পিটিয়ে, আবার কখনো পাথর দিয়ে থেতলিয়ে মানুষ হত্যা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। অনেক ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যের দায়সারা ভূমিকা নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ ও অসন্তুষ্টি, যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি পুলিশের। বিস্তারিত বিশেষ প্রতিবেদনে। 31 মে দুপুরে রাজধানীর দারুস সালামে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় 2 যুবককে। গেল 9 জুলাই বিকেলে মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে জনসম্মুখে নৃশংসভাবে হত্যা করা হয়। গত 11 আগস্ট এক বেসরকারি হাসপাতালের বেজমেন্টে গাড়ির ভেতরে পাওয়া যায় 2টি লাশ, যার রহস্য উন্মোচন হয়নি এখনো। 14 আগস্ট ভোরে একটি সীসাবারে খুন হন এক যুবক। এইসব অপরাধ ছাড়াও রাজধানীতে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চুরির মতো অপরাধ ঘটছে। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পথচারীদের দুশ্চিন্তার একটি বড় কারণ ছিনতাই। কেবল রাত নয়, যে কোনো সময় এই অপরাধের শিকার হচ্ছে সাধারণ মানুষ। একের পর এক অপরাধের ঘটনায় দিনের বেলাতেও চলাচলে আতঙ্কিত সাধারণ মানুষ। ভাড়া নিয়ে গেছি রাত্রে 12টা বাজে, আমার চিপাই নিয়ে মনে করেন টাকা পয়সা নিল গা, ছুরিতে একটা পার মারলো। প্রতিদিন পত্রপত্রিকায় এবং যখন নিউজ বুলেটিনগুলো দেখি, আমরা প্রায় প্রতিদিনই এরকম নৃশংস ঘটনাগুলো আমরা চোখে পড়ছে। এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগি, ইদানিং থেকে আমরা ভুগছি। খোদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসেব বলছে, গেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুনের মামলা হয়েছে 121টি, ডাকাতি 33টি, ছিনতাই 248টি এবং 1068টি চুরির মামলা হয়েছে। এ হিসেবে প্রতি মাসে গড়ে খুনি হয়েছে 20টি। তবে কিছু চ্যালেঞ্জ থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বাপেক্ষা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশ প্রশাসনের। খুব আতঙ্কিত হবারও কিছু নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঢাকা মহানগর এলাকায় প্রতি মাসে গড়ে 20টার মতো খুনের ঘটনা সংঘটিত হয়। এইগুলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে আপনার পারিবারিক কারণ, তারপর রয়েছে এলাকা আধিপত্য বিস্তার, তারপর আপনার এই একটা নবজাতকের মৃতদেহ পাওয়া গেলে সেটাও কিন্তু একটা খুন মামলা হয়। অনেক ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের নীরব ভূমিকা জনমানুষের মাঝে জন্ম দিয়েছে ক্ষোভ ও হতাশা। কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন? কোনো একটা ঘটনা ঘটে গেলে, বিশেষ করে কোনো পুলিশ সদস্যদের সামনে কোনো ধর্তব্য অপরাধ ঘটলে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি তার কোনো নিষ্ক্রিয়তা বা অবহেলার অভিযোগ পাওয়া যায়, সেটা অবশ্যই আমরা আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই ক্ষেত্রে নিষ্ক্রিয়তার কোনো অবকাশ নেই। জন্যই তো কাজ করছে, জনগণের নিরাপত্তা পারবে না কেন? বিশেষজ্ঞরা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বিধ্বস্ত পুলিশ বাহিনী স্বরূপে ফিরতে পারেনি এখনো। ভেঙে যাওয়া মনোবল ও ভবিষ্যৎ রাজনীতির ভাবনা পুলিশ সদস্যদের মাঝে উদাসীনতা ও সমন্বয়হীনতা তৈরি করছে। এই 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তারা বাস্তবতার নিরীক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সেটি বাস্তবায়ন বা প্রয়োগ করার উদাহরণ তৈরি করতে পেরেছে। আইন প্রয়োগ করতে গিয়ে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরাই নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে। কোনো অপরাধ ঘটলে
এর সাথে যারা যুক্ত বা অভিযুক্ত তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে উভয় সংকটের মধ্যে পড়ে যায়। তবে অপরাধ প্রতিরোধে পুলিশকে সহায়তার পাশাপাশি সামাজিক শক্তিকেও একত্রিত হতে হবে বলে মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। গেল 6 মাসে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কতজনের বিচার নিশ্চিত করা হয়েছে এর প্রশ্নের উত্তর নেই রাষ্ট্রের কাছে। যতদিন পর্যন্ত এই অপরাধীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হচ্ছে ততদিন অপরাধ প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তহিদুল তারেক, এখন ঢাকা। ন্যূনতম বিএসসি ডিগ্রি না থাকলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়া সহ 3 দফা দাবিতে আগামী 3 দিন সকল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। শনিবার রাত 11টা নাগাদ বুয়েটের 3 শতাধিক শিক্ষার্থী বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরবর্তীতে বকশীবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা হয়ে মিছিল যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত। পরে শাহবাগে এসে মিছিল শেষ হয়। সেখানে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে চাকরি মেনে নেবেন না তারা। 10ম গ্রেডে ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমাধারীদের কোটা বাতিলের দাবিও উঠে আসে সেখানে। এ সময় বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যেন ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে না পারে সেই দাবিও তোলেন শিক্ষার্থীরা। নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাণিজ্য উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেলে ইসহাক দার সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে। এর আগে শনিবার সফরের প্রথম দিনে গুলশানে পাকিস্তান দূতাবাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করেন ইসহাক দার। শুরুতেই সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। এরপর বৈঠক হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে অর্থবহ আলোচনা হয়েছে বলে জানায় জামায়াতে ইসলামী। সবশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে দিয়ে 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। আমরা আমাদের যে 71 ডিলের যে ইস্যুটা আছে সেটা যেমন রয়েছে তেমনিভাবে এই দুইটি দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পরে 24-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে এটার বড় একটি আজকে মিটিং হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায় এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিসের লার্ভা বেশি ছড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মানুষ এডিস মশার লার্ভা চেনেন, তবুও সচেতনতার অভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভাইরাসজনিত ডেঙ্গু জ্বর। বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। চলতি বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে আবারও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুহার হু হু করে বাড়তে থাকে।
এরপর তড়িঘড়ি করে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ব্রুটো সূচক নির্ণয়ে জরিপ করে। জরিপে ঢাকার 2 সিটির 3147টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে 463টি বাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান পায় IEDCR-এর মাঠকর্মীরা। এই হিসেবে সংস্থাটি জানায়, রাজধানীর 14.71% বাড়িতে এডিস মশার অস্তিত্ব রয়েছে। মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড 19 হাসপাতালটিতে সকালে ভর্তি রোগী ছিল 49 জন। 4 ঘন্টার ব্যবধানে পরে তা বেড়ে দাঁড়ায় 56 জনে। রোগী বৃদ্ধি পাওয়ায় সেবা প্রদানে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। রোগীরা বলছেন, মশা নিধনে পাড়া মহল্লাতে তেমন কোনো কর্মসূচি চোখে পড়ে না। আগে যখন স্প্রে হয়েছে তখন তো ভালো ছিল, কিন্তু এখন তো স্প্রে টোটালি বন্ধ, একদম টোটালি বন্ধ। এই কারণে আর কি মশা উৎপাতটা অনেক বেশি। প্লাটিলেট হচ্ছে কমছে, প্রথম দিন 20,000 কমেছিল, তারপর হচ্ছে কালকে 40,000 কমেছে, এখন আজকে আবার পরীক্ষা করলে দেখা যাবে। বাট এমনিতে ভালো, একটু অবস্থা ভালো হয়েছে, যে বমি নাই। ডেঙ্গু হওয়াতে আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, খাওয়া খাইতে তো খাইতেই পারি না, প্লাস খালি বমি আসে। গত রাত্রে মতো মনে হইল যে দুনিয়াটা আমার অন্ধকার হয়ে আসছে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও গণসচেতনতা সৃষ্টি না হলে ডেঙ্গুর লাগাম টানা সম্ভব নয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখানে কীটনাশকে কাজ করে না। তারপরে আমি কোথায় দিলাম? আমি দিলাম বাসার বাইরে, ড্রেনে, নর্দমায়, কিন্তু ডেঙ্গু উৎপন্ন হচ্ছে কোথায়? বাসার ভিতরে। আমরা তো বাসার ভিতরে যাচ্ছি না। এখন তাহলে সেই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করব? সেই জায়গাটাতে আমরা জনসচেতনতা ডেভেলপ করব। এদিকে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক জানান, এডিস মশা তার চরিত্র বদলেছে। এখন সকাল, সন্ধ্যা, রাতে সমানতালে কামড়াতে থাকে এডিস। ডেঙ্গু কিন্তু অন দ্য রাইজ। আমাদের প্রতিদিন অ্যারাউন্ড আউটডোরে 40-50 জন ডেঙ্গু রোগী পাচ্ছি আমরা। ঢাকা শহরের কথা যদি কল্পনা করি তাহলে কিন্তু আমাদের খুব ডেন্সলি পপুলেটেড, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লেগে যায় এবং কন্টিনিউয়াসলি ইউল ফাইন্ড যে বিভিন্ন জায়গায় খুঁড়াখুড়ি হচ্ছে, বিল্ডিংয়ের তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কসে যে কাজ করছে বা পানি জমে যাচ্ছে সেটা সরানো হচ্ছে না। ছোট বোতলের মানে ছিপি বা একটা কয়েনের পরিমাণ যতটুকু জায়গা আছে এখানে কিন্তু মসকিটো ক্যান ব্রিড। তো আমাদের ছোট ছোট জায়গা যেগুলো আছে মানে কন্টেনার, সেগুলাতেও পানি জমে থাকতে দেওয়া যাবে না। একাধিক হাসপাতালে চাপ সামাল দিতে বাড়তি ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড, লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 28,000 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে 110 জনের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রাম নগরীর চারপাশ দিয়ে ঘুরে বেড়ানো সম্ভব হলে সেখানে তীব্র দুর্গন্ধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এর প্রধান কারণ দাঁড়ায় ডাস্টবিন, যেগুলো খোলা রয়েছে বেশ অনেকগুলো বছর যাবতই, আর যার থেকে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গেছে নগরবাসী। সিটি কর্পোরেশন বলছে, নগরীতে 1000 ডাস্টবিনের প্রায় 60% রয়েছে খোলা। দিনে দুপুরে এই সমস্ত ডাস্টবিন পরিষ্কার করে পরিচ্ছন্নতা কর্মীরা, আর এতে করে ভোগান্তি বাড়ে নগরবাসীর। অথচ এই সিটির বিগত যে 3 মেয়র ছিল তারা ক্লিন ও গ্রিন করার প্রতিশ্রুতি দিয়েছে বারবার, তারপরও স্বপ্ন দেখিয়ে এই বর্জ্যকে শক্তিতে রূপান্তরের বাস্তবায়ন হয়নি কিছুই। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। নগরীর ব্যস্ততম সড়কের মোড় 2 নম্বর গেটের চিত্র এটি। প্রধান এই সড়কের বড় একটি অংশ দখল করে বসানো হয়েছে বড় ডাস্টবিন, চারপাশে ছড়ানো খোলা ময়লা আবর্জনা। অথচ এটি শহরের প্রধান সড়ক। তীব্র দুর্গন্ধে ভর দুপুরে এই সড়কে নাক চেপে হাঁটতে হচ্ছে নগরবাসীকে। আশেপাশে অফিস, শপিং মল, মার্কেট, দোকানপাট, খাবারের হোটেল সহ বাসাবাড়ি। সরেজমিন দেখা যায় বিভিন্ন স্থান থেকে ছোট ভ্যানে করে আবর্জনা এনে ফেলা হচ্ছে। ভর দুপুরে বর্জ্য অপসারণে কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। তীব্র দুর্গন্ধ আর আবর্জনা মাড়িয়ে হাঁটা দেয়। অথচ মেয়র ঘোষণা দিয়েছিলেন দিনে নয় রাতেই হবে শহরের ময়লা পরিষ্কার কার্যক্রম। দীর্ঘদিন অনেকদিন যাবত এটা আমরা অনেকে আগে একবার প্রতিবাদ করেছিলাম এটার বিষয় নিয়ে, ফেসবুক, অনলাইনে পোস্ট বড় দেখা যাচ্ছে কর্তৃপক্ষ কোনো নজর আসতেছে না। স্বাস্থ্যের জন্য বেশি হুমকি হয়ে দাঁড়াইছে। আর এটা তো এক জায়গায় দাঁড়ানো না, এক জায়গায় না, চতুর্দিকে এখান থেকে শুরু করে শুধু ওখানে পর্যন্ত 2 নম্বর গেট পর্যন্ত। ঘট একটা যে অবস্থা, আমরা বেশি কষ্ট পাচ্ছি। আমরা এখানে অফিসে আছি,
ওইখানে পর্যন্ত গন্ধ চলে যায়, আর এখানে তো মানুষ যাওয়া মুশকিল হয়ে যায়। অনেক সময় ময়লাগুলো রাস্তার উপরে উঠে যায়, রাস্তার উপরে উঠলে মনে করেন হাঁটা চলাটা গাড়ি ডিস্টার্ব করে। চট্টগ্রাম নগরীতে প্রায় 1000 ডাস্টবিন রয়েছে, এর মধ্যে প্রায় 60% খোলা। শুধু এ মোড়ে নয়, সড়কের ওপর এমন ডাস্টবিন নগরীর বিভিন্ন জায়গায়। কাতালগঞ্জ, আগ্রাবাদ, কাজিরদেউরি বিএনপি কার্যালয়, বহদ্দারহাট সহ সব জায়গায় দুর্ভোগের চিত্র একই রকম। প্রশ্ন হচ্ছে, গত 3 মেয়রের সবাই এ নগরীকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আবর্জনা সংগ্রহকে আনতে পারেননি কোনো আধুনিক মডেলে। সবশেষ তথ্য অনুযায়ী গেল অর্থ বছরে পরিচ্ছন্নতার জন্য নগরবাসী 131 কোটি টাকা করও দিয়েছে সিটি কর্পোরেশনকে, কিন্তু তবুও কেন বর্জ্য ব্যবস্থাপনার এমন বেহাল দশা? একটা শহরে যদি 60% বর্জ্য যদি ওপেন ডাম্পিং হয়, রাস্তার আশেপাশে বা পতিত জায়গায় যদি ময়লা ফেলানো হয়, তাহলে সেই শহরের পরিবেশ বা আশেপাশে যে অবস্থা কেমন হতে পারে। এত বড় একটা শহর, মাত্র 6টা থেকে 9টা বা সংখ্যা 6টা থেকে 9টা স্টেজ কিন্তু খুবই কম। এসব বর্জ্য সংগ্রহের পর খোলা ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিং স্টেশনে। দিনে কিংবা রাতে এসব ট্রাক থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। বর্জ্য থেকে বিদ্যুৎ কিংবা সার তৈরির মতো মুখরোচক আলোচনা শোনা যাচ্ছে 1 দশক ধরে, কিন্তু ব্যবস্থাপনার বিষয়টি এখনও কেন কোনো শৃঙ্খলায় আনা গেল না? ইতিমধ্যে জাপান অ্যান্ড কোরিয়া যৌথ উদ্যোগে একটি কোম্পানি আমাদের সাথে সাইনিং হয়েছে, তারা দ্রুত এই কাজগুলো করবে। এর মধ্যে আপনারা জানেন অন্য অনেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে এসেছিল, ফাইনালি জাপান কোরিয়ার যে এটা আছে তারা ইনশাল্লাহ হয়তোবা আমাদের সাথে দ্রুত কাজ শুরু করবে। বর্তমানে নগরীতে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় 3000 টন, যার 2000 টন সংগ্রহ করে সিটি কর্পোরেশন। বাকি 1000 টন খাল নালা হয়ে মিশছে কর্ণফুলী নদীতে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকতকে নিরাপদ রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে লাইফগার্ড সদস্যরা, কিন্তু অর্থায়নের অভাবে আগামী সেপ্টেম্বরে বন্ধ হয়ে যেতে পারে তাদের কার্যক্রম। এতে সৈকতে বাড়ছে পর্যটকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। মোহাম্মদ রাসেলের ক্যামেরায় মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশ বিদেশে নানা প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে আসা মানুষরা জানেন না সমুদ্র কতটা ভয়াবহ হতে পারে, তাই পর্যটকদের একমাত্র ভরসা লাইফগার্ড সদস্যরা। কিন্তু পর্যটকদের প্রাণ বাঁচাতে যারা দিনরাত কাজ করছেন, সেই লাইফগার্ডদের কার্যক্রমই অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে। সমুদ্রের অনেক রেস্ট্রিকশন থাকে যেটা আমরা প্রপার জানি না, তো লাইফগার্ডরা আমাদেরকে এটা থেকে সেভ করে। এটা যদি ফান্ডিং এর জন্য বন্ধ হয়ে না যায়, এজন্য আমরা আমাদের সবারই সতর্ক হওয়া উচিত। বিষয়টাকে সুবিবেচনায় নিয়ে অতি শীঘ্রই যেন লাইফগার্ডের ব্যবস্থা করা হয় এবং যারা পর্যটক আছে তারা যেন নিরাপদে ঘুরতে পারে, তো এটাই আমি তাদের কাছে অনুরোধ রাখব। 2014 সাল থেকে যুক্তরাজ্যের RNLI সংস্থার অর্থায়নে সৈকতে চলছে লাইফগার্ডদের কার্যক্রম, কিন্তু দাতা সংস্থা অর্থায়ন বন্ধ করায় চলতি সেপ্টেম্বরের পর বন্ধ হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ এই সেবা। এখানে 100 জনের অধিক লাইফগার্ডের দরকার। 10টি বা 12টি পয়েন্টে লাইফগার্ড নিশ্চিত করাটা খুবই দরকার। কেবলমাত্র 3টি পয়েন্টে 27 জন লাইফগার্ড কর্মী যেখানে এই ক্ষুদ্র পরিসরে লাইফগার্ড সেবাটি চালাচ্ছে, সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে এইখানটায় কক্সবাজার ভ্রমণ একেবারে অনিরাপদ হয়ে পড়বে। তাদের দাবি এখন শুধু উদ্ধারই নয়, আধুনিক সরঞ্জাম ও দ্রুত স্বাস্থ্যসেবার ব্যবস্থাও জরুরি। আমাদের লাইফগার্ড সার্ভিসটি যেখানে নেই তার আশেপাশে, তার 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে কিন্তু এই পর্যন্ত 65 জন পানিতে ডুবে মারা গেছে। এটি খুবই শঙ্কার বিষয়। এই মৃত্যুটি রোধ করার জন্য আমাদের এই সেবার পরিধি আরও বাড়াতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আমাদের অত্যাধুনিক সরঞ্জামের প্রয়োজন রয়েছে। তবে দ্রুতই বিকল্প অর্থায়নের আশা দেখছেন স্থানীয় প্রশাসন। বিভিন্ন স্টক হোল্ডার আছে, স্টক হোল্ডাররাও যদি উদ্যোগ নেন এবং জেলা প্রশাসন মহোদয়ের মাধ্যমে আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা যায়, তাহলে দাতা সংস্থা যদি আমাদের অর্থ বন্ধও করে দেয় তাহলে সমস্যা হওয়ার কথা না। তবে প্রশ্ন রয়ে যায়, দেশের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের মানবিক দায়ভার কে নেবে? কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা যেন থাকেন নিরাপদ, এমন নিশ্চয়তার জন্য প্রয়োজন টেকসই উদ্যোগ ও নিরবিচ্ছিন্ন অর্থায়ন। এখন কক্সবাজার। ফরিদপুরে মধুমতি নদীর পানি বাড়ার সাথে সাথে কুমিরের আতঙ্কেও যেন ভুগছেন নদী পাড়ের বাসিন্দারা।
গত বছরের পর এই বছর ফের কুমিরের দেখা মেলায় আতঙ্কিত রয়েছেন স্থানীয়রা। কুমিরের ভয়ে অনেক মৎস্যজীবী নদীতে জাল ফেলতে পর্যন্ত পারছেন না, আবার অনেকে বন্ধ করেছেন নদী পাড়ে পশুপালন। কুমিরের আয়তন প্রায় 14 থেকে 15 ফুট পর্যন্ত দেখা গেছে এই নদীতে। বিস্তারিত মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে। গত বছরের মতো এবছরও ফরিদপুরের মধুমতি নদীতে দেখা মিলেছে কুমিরের। গত সপ্তাহের শুরুতে আলফাডাঙ্গার বাজরা এলাকায় মধুমতি নদীতে দেখা মিলে কুমিরটির। এর থেকে 2-3 দিন পর আরেকটি কুমির দেখা যায় বোয়ালমারী ও মোহাম্মদপুর সীমান্ত এলাকার মধুমতি নদীতে। অনেকেই বলছেন এক কুমিরকেই দেখা গেছে 2টি স্থানে, তবে এরপর আর কুমিরের দেখা পায়নি স্থানীয়রা। নদী পানিও চাপ অনেক বেশি হতে আপনার সুন্দরবনে তো অনেক পানির চাপ, এই কারণে ওই দিক থেকে কুমির ভাসে আইছে। আমাদের গোপালপুর খেয়াঘাটে আপনার নৌকাওয়ালারা দেখছে কুমির আইছে এবং সে একটা ছবিও তুলে আনছিল, একটা বাচ্চা ছিল। বড় আকৃতির কুমির দেখে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ ও জেলে সম্প্রদায়। অনেকেই বন্ধ করে দিয়েছেন নদীর পাড়ে গৃহপালিত পশুপালন, আবার ভয়ে অনেকে মাছ ধরতে নামছেন না নদীতে। এলাকাবাসী সবাই আমরা আমার ছেলে নদীতে মাছ ধরে, আমার স্বামী মাছ ধরে, মানে আমরা একটা ভয়ে ভয়ে থাকি। বিশেষ করে যারা নৌকা জেলের সম্প্রদায় আছে তারা আরো বেশি আতঙ্ক, যারা নদীর ভিতরে আছে তারা সবসময় জন্য একটা আতঙ্কের ভিতরে আছে যে কোন সময় কি মানে কুমিরে আক্রমণ করতে পারে। কুমির গোপালপুর বাজরা ঘাটে মোবাইলে ফেসবুকে ছাড়িয়েছে যে চরের উপরে কুমির দেখা গেছে। আতঙ্ক স্বাভাবিক একটু কাজ করে, আর নদীতে গেলে ভাড়া তো মানুষের একটু আতঙ্ক থাকে আর। এদিকে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন ইউপি চেয়ারম্যান। এলাকার মানুষ বিভিন্ন ওই ছবি ফেসবুকে দিয়েছে, সেটা আমি দেখেছি। অনেকেই নদীতে এখন গোসল করতে যাইতে ভয় পাচ্ছে। তারপরে মুখে মুখে একটা রব আসছে যে মধুমতি নদীতে কুমির আসছে। মধুমতি নদীতে কুমির ভেসে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নদী পাড়ের বাসিন্দাদের ভয় আরও বেড়েছে। এখন ফরিদপুর। উদ্বোধনের 2 বছরের মাথায় খানাখন্দে বিপর্যস্ত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 20 কিলোমিটার অংশ যাত্রী দুর্ভোগের পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন অতিরিক্ত পণ্য পরিবহন ও নিম্নমানের কাজের কারণে সড়কটির এমন চিত্র। পরিবহন নেতারা বলছেন দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো কাজ হয়নি। সড়ক বিভাগ বলছে বৃষ্টির মৌসুম শেষ হলে স্থায়ী সমাধান করা হবে এই রাস্তার। কাউসার আহমেদের পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন অন্তত 30,000 যানবাহন চলাচল করে। কয়েক মাস ধরে টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা থেকে তারটিয়া পর্যন্ত অন্তত 20 কিলোমিটার এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়। সড়ক বিভাগের পক্ষ থেকে নামেমাত্র সংস্কার করা হলেও কয়েক ঘন্টা পর তা উঠে যায়। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ভোগ। বড় গাড়িতে আপনার হইলো 40 টন 50 টন মাল নিতেছে একটা গাড়িতে। এই গাড়িগুলোতে যে পাথর টানতেছে, পাথর টানার পরে এই রাস্তাগুলো খারাপ হইতেছে। গাড়ির কাজ বাজে দেখা যাচ্ছে সময়তে যে চাকা পড়লে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ব্রেক করলে ব্রেকটা অ্যাকুরেট হয় না, গাড়ির সাইডে রাস্তার যে আশেপাশে আইল্যান্ড আছে আইল্যান্ডের সাথে গাড়ি হয়ে যায়, টক্কর খেয়ে যায়। আগে তো আমরা টাঙ্গাইল থেকে আপনার গাজীপুর ওখান থেকে 1 ঘন্টাও লাগে নাই, এখন এই যে রাস্তার কারণে বেশি লাগতেছে। জালদু ব্রিজ থেকে আপনার মির্জাপুর টাঙ্গাইল পর্যন্ত খুব ভয়াবহ অবস্থা রাস্তায়, এমন কোনো জায়গা না আছে রাস্তা না ভাঙে। পরিবহন নেতারা বলছেন খানাখন্দের কারণে দুর্ঘটনা সহ গন্তব্যে যেতে কয়েকগুণ বেশি সময় লাগছে। এই রুটের যে ক্যাপাসিটি তার থেকে দ্বিগুণ ক্যাপাসিটি লোড হয় এই রাস্তার প্রতি, যে জন্য খণ্ড খণ্ড গর্ত হয়ে গেছে এবং কাইলাকুর থেকে এবং যমুনা সেতু পর্যন্ত অনেক ভাঙ্গা হয়েছে। ওভারলোডের কারণে খানাখন্দ সৃষ্টি হয়েছে বলে জানান সড়ক বিভাগের প্রকৌশলী। বর্ষা মৌসুমের পর স্থায়ী সমাধান হবে বলেও জানান তিনি। 10 কিলোমিটার এইটায় খানাখন্দ তৈরি হচ্ছে এবং আমরা প্রতিনিয়তই যেটা করছি, ওয়েদারটা খারাপ থাকলে টেম্পোরারিলি অ্যাড্রেস করছি। ওয়েদারটা একটু ভালো পেলেই আমরা বিটুমিনাস ওয়ার্কটা করে দিচ্ছি রিপেয়ারের জন্য, এবং পরবর্তীতে হয়তো বর্ষার মৌসুমটা চলে গেলে আমরা আরও মিলিং মেশিন দিয়ে কেটে সারফেস ট্রিটমেন্ট যেভাবে করা যায় ওইভাবে করব। 2022 সালের ডিসেম্বরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 65 কিলোমিটার 4 লেন সড়ক উদ্বোধন করা হয়। কাজের শুরু থেকেই স্থানীয়দের অভিযোগ ছিল নিম্নমানের কাঁচামাল ব্যবহারের। এখন
টাঙ্গাইল। মেহেরপুরে সুদিন ফিরেছে সোনালী আঁশ পাটের। বিগত দিনে তীব্র খরা আর অনাবৃষ্টিতে পাট আবাদে চাষিরা মুখ ফিরিয়ে নিলেও বর্তমান চিত্র আলাদা, বদলে গেছে অনেকটাই। অনুকূল আবহাওয়ায় আর পাটের ভালো দাম হওয়ায় চলতি বছর রেকর্ড পরিমাণ পাটের আবাদ হয়েছে, যা থেকে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা পায় প্রায় 500 কোটি টাকা। মুজাহিদ আল মুন্নার তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছর মেহেরপুরের 3 উপজেলায় তোষা, কেনাফ, মোস্তাসহ কয়েকটি জাতের পাটের আবাদ হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় এসব পাট কাটা, জাগ দেয়া ও পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোই ব্যস্ত কৃষক। এবার জেলায় প্রতি বিঘায় পাট হয়েছে 10 থেকে 12 মণ। বিঘাপ্রতি উৎপাদন খরচ 14 থেকে 15,000 টাকা হলেও বর্তমানে 3,600 থেকে 4,000 টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি বাজারে দাম নিয়েও সন্তুষ্ট তারা। পাট ছিল 5 বিঘি হয়ে পাট বয়াতে 90,000 টাকা খালি মুনিশে নিচে, গেট ভাড়া 2,000 টাকা বিঘি হয়ে 3,000 থেকে 3,500 টাকা পর্যন্ত আছে দাম ভালো, চাষিরা ভালো দাম পায়। 15 মণ 20 মণ এরকম পাট হয়েছে বিঘা হয়ে। বুঝি দেখি আপনার ঠিক আছে, কেউ ছোট করছে পাট আর বড়, সবাই তো এক সমান হয় না। পাট আল্লাহ পানিও দিয়েছে, পানি অফুরন্ত পেয়েছে, পাট আমরা ভালোভাবে বিনাইতে পারছি আর কি। পাটটা যারা শুকনো করে ঘরে গোডাউনে বা ভালো জায়গায় মাছা জায়গায় রাখবে, তারা ভবিষ্যৎ 4,000 টাকা 800 পেতে পারে। পাটের মান ভালো করার জন্য পাট ভালো মতো বাছাই করে এবং কর্তন করে ভালো মতো জাগ দিতে হবে। সেই সাথে প্রবাহমান পানিতে জাগ দিতে হবে, যেন পাটে কোনো রকম মাটি না লাগে। এই প্রয়োজনে পলিথিন প্রচুর পরিমাণে দিয়ে চাপা দিতে হবে এবং পাট ভালো মতো আড়াই শুকাতে হবে। চলতি মৌসুমে 16,630 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে পাটের আবাদ হয়েছে 17,655 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,025 হেক্টর বেশি। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2.8 টন। সে হিসেবে পাট কেনা বেচায় লেনদেনের পরিমাণ দাঁড়াবে প্রায় 500 কোটি টাকা। এবছর পাট কর্তনের মৌসুমে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে অন্যান্য বছর যে সমস্যা হয় পাট পচানোতে, সেই সমস্যা এবার নাই। কৃষকগণ পাট কেটে জলাবদ্ধ জায়গাতে, বিশেষ করে জমিতেই অনেক জায়গায় জলাবদ্ধ হয়েছে, তারপরে যে নিচু জায়গা পুকুর ডোবা, সেখানে পাট জাগ দিয়ে পাটের আঁশ ছাড়াচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে পাটের পাশাপাশি জেলায় প্রতি হেক্টর জমি থেকে পাটকাঠি উৎপাদন হবে 45,000 টাকার। সেই হিসাবে পাটকাঠি থেকে আয় হবে প্রায় 80 কোটি টাকা। এখন মেহেরপুর। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশিদের এক টুকরো আপন ভুবন। সন্ধ্যা নামলেই এই এলাকাটিতে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন প্রাণচাঞ্চল্য ভরে ওঠে সেখানে, বিশেষ করে রাস্তার ধারে কিংবা খোলা জায়গায় সারি সারি স্টল, যেখানে মেলে নিত্য প্রয়োজনীয় পণ্য, দেশি পোশাক থেকে ডাব আর ঠান্ডা আখের পানীয় পাওয়া যায় সেখানে। জীবিকার তাগিদে গড়ে ওঠা এই ক্ষুদ্র ব্যবসাগুলো হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের একটা বড় উৎস। নিউ ইয়র্ক থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। সন্ধ্যায় আলো ঝলমলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা। সাবওয়ে থেকে বের হতেই চোখে পড়ে একের পর এক বাংলাদেশি স্টল। খোলা জায়গায় বিক্রি হচ্ছে দেশের ঐতিহ্যবাহী পণ্য, লুঙ্গি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, তসবি, জায়নামাজ, শিশু খেলনা। আরও আছে বাংলাদেশের ডাব ও ঠান্ডা আখের রস। হেজাব, তারপরে আতর, জায়নামাজ, তসবি, এগুলা। ডাব আছে $5, আখের রস আছে $4, এবং আমাদের ভিতরের এখানে ডিসপেন্সারি আছে, কুকারের মাল আছে, ইত্যাদি সব জিনিস আমাদের এখানে পাওয়া যায়। কেউ ঠেলছেন ছোট কাঠের ট্রলি, কেউ বা নিজের মতো করে সাজিয়েছেন ভ্যান গাড়ি। দেশি পণ্য, সাশ্রয়ী দাম, ক্রেতার অভাব নেই। এই যেন প্রবাসেও দেশের ঘ্রাণ। বাঙালিয়ানার যে জিনিসপাতিগুলো আছে, ডাব বলেন, আপনার ফুচকা আছে, আবার অনেক দেশীয় রেস্টুরেন্ট আছে, সব মিলিয়ে এদিকে আসা হয়। আমাদের বাংলাদেশে পণ্য জাতীয় সবকিছু আছে এখানে, যেখানে বাংলাদেশের সবকিছু আমরা এখানে ফিল করি যে আমরা বাংলাদেশে আছি। কিছু ব্যবসায় আছে বৈধ লাইসেন্স, আবার অনেকেই চালাচ্ছেন ক্যাশ অন হ্যান্ডে নির্ভর করে। তবুও ক্লান্তি নেই কারো চোখে, আছে টিকে থাকার বাস্তব লড়াই। বেশিরভাগ আমাদের কাস্টমার হলো বাঙালি কাস্টমার, তারপর ইন্ডিয়ান আছে, তারপর হলো আপনার মেক্সিকান কিছু কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সবগুলো ভালো। ভালোই ব্যবসা হচ্ছে, আজকে 2 বছর যাবত ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই ব্যবসা হয় এখানে। আমাদের বাংলাদেশে পণ্য জাতীয় সবকিছু আছে এখানে। এই খোলা বাজার কেবল পণ্য বিক্রির জায়গা নয়, এটি প্রবাসে বেঁচে থাকার এক নিঃশব্দ সাক্ষ্য। রোদ, বৃষ্টি, বরফ সব উপেক্ষা করে প্রতিদিনের উপার্জনে চলছে এখানকার ব্যবসায়ীদের সংসার, আর টাকা পাঠানো হচ্ছে দেশের প্রিয়জনদের কাছে। এসব ক্ষুদ্র ব্যবসার পেছনে আছে
কঠোর পরিশ্রম আর একরাশ স্বপ্ন। ফুটপাতের এই আয় দিয়েই অনেকেই চালাচ্ছেন সংসারের খরচ, আবার কেউ ছেলে মেয়েদের পড়াচ্ছেন স্কুলে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতীয় পণ্যে অতিরিক্ত মোট 50% মার্কিন শুল্ক কার্যকরে বাকি মাত্র 3 দিন। তবুও দেশের কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ করা হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে হওয়া ইকোনমিক টাইমস ফোরামের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্কের বোঝায় ইতিমধ্যেই টালমাটাল অবস্থা ভারতের। হুঁশিয়ারির পরও রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় শাস্তি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত আরও 25% শুল্ক যোগ হতে যাচ্ছে আগামী 27 আগস্ট। এই অবস্থায় অতিরিক্ত 50% মার্কিন শুল্ক ইস্যুতে ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যকার বাণিজ্য বৈরিতা এখন তুঙ্গে, যা আরও তীব্র হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারত সফর বাতিল করায়, যার ফলে দর কষাকষির সুযোগ ধূলিসাৎ হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভারতের দাবি এখনও আলোচনা চলমান, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। Negotiations are still going on in the sense that nobody said the negotiations are off. We have red lines. In the negotiations, where we are concerned, the red lines are primarily the interests of our farmers and to some extent of our small producers. শুল্ক ইস্যুতে চলমান টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের বিদেশ নীতি নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতকে শাস্তি দিলেও রাশিয়া থেকে জ্বালানি পণ্য কেনায় চীন ও ইউরোপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভও ঝেড়েছেন জয়শঙ্কর। Arguments which have been used to target India have not been applied to the largest oil importer, which is China, has not been applied to the largest LNG importer, which is the European Union. And, when people say we are funding the war or putting money in the coffers of Putin, India-European Union trade is bigger than India-Russia trade. ইউক্রেন অভিযানের জেরে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় 2022 সালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি রেকর্ড $100 ছাড়িয়ে যাওয়ায় টালমাটাল পরিস্থিতি তৈরি হয় বিশ্ববাজারে। তখন বাজার স্থিতিশীল অবস্থায় ফেরানোর লক্ষ্যে রাশিয়ার তেল কিনতে ভারতকে কোনো বাধাও দেয়া হয়নি বলে দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এখনও কেবল বাজার স্থিতিশীল রাখতেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর। যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবেই ভারতকে মার্কিন ডেইরি, পোল্ট্রি, ভুট্টা, সয়াবিন, গম, ফলমূল ও বাদামের মতো কৃষিপণ্যের বাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু কৃষিখাত রক্ষায় যুক্তরাষ্ট্রের এসব পণ্য নিজেদের বাজারে ঢুকতে দিতে রাজি নয় ভারত। এই অবস্থায় উচ্চ শুল্ক আরোপে হুমকির মুখে পড়েছে ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যকার বছরে $190 বিলিয়ন বাণিজ্য লেনদেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে দেশটির কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর অভিযোগের ভিত্তিতে শনিবার এই মামলা করা হয়েছে। এসবিআই এর অভিযোগ, অনিল আম্বানি ও তার সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স ঋণের শর্ত ভঙ্গ করে লেনদেন করেন এবং এর জেরে প্রায় ৩,০০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মামলা দায়ের করার পর রিলায়েন্স কমিউনিকেশনস সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় অনুসন্ধান শুরু করেছে সিবিআই। যদিও স্টেট ব্যাংকের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে অনিল আম্বানির মুখপাত্র। তার দাবি, স্টেট ব্যাংকের এই অভিযোগ 10 বছর আগের একটি ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু সেই সময় রিলায়েন্সের সঙ্গে জড়িত ছিলেন না অনিল আম্বানি। বর্তমান সময়ের আলোচিত বিশ্ব নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে বেশ কয়েকবার গুপ্ত হামলার শিকার হন তিনি। তবে তার চৌকস দেহরক্ষী ও কঠোর নিরাপত্তা বলয়ের কারণে বারবারই পার হয়ে যান পুতিন। অপরদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভুগছেন নিরাপত্তাহীনতায়। তাই পুতিনের সঙ্গে বৈঠকের আগে তারা সুরক্ষার নিশ্চয়তার কথা বলছেন বারবার, জানাচ্ছেন জাহানারা ভুইয়া। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের কথা রয়েছে। বৈঠকের ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রিয়ার ভিয়েনা, হাঙ্গেরির বুদাপেস্ট ও তুরস্কের ইস্তাম্বুলের নাম শোনা যাচ্ছে।
বৈঠক যেখানেই হোক না কেন এতে অংশ নিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই আলোচনায় বসার আগে সর্বোচ্চ নিরাপত্তা চান তিনি। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে নিরাপত্তা কাঠামোর বিস্তারিত জানতে চান জেলেনস্কি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিরাপত্তা বলয় নিয়ে। স্টেট সিকিউরিটি সার্ভিস SSO হচ্ছে তার রাষ্ট্রীয় দেহরক্ষী বাহিনী, যারা 24 ঘন্টা পাহারা দিয়ে রাখেন জেলেনস্কিকে। বুলেট প্রুফ ভেস্ট, উন্নত মানের যোগাযোগ যন্ত্র ও অটোমেটিক সব যন্ত্র বহন করেন এরা। এছাড়াও ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জেলেনস্কির ভ্রমণ, বৈঠক ও জনসমাগমের উপস্থিতি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। যে কোনো ধরনের হামলা প্রতিহতে সর্বদা তৎপর থাকেন তারা। অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বলয়ের তথ্য শুনলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। যিনি পশ্চিমাদের একরকম নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। রাশিয়া শাসন করে আসছেন গত 25 বছর ধরে। সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা KGBর কর্মকর্তা পুতিনের নখদর্পণে রয়েছে আত্মরক্ষার কৌশল, মার্শাল আর্টেও বেশ পারদর্শী তিনি। আত্মরক্ষার কৌশল রপ্ত থাকলেও নিজেকে বিশ্বের অন্যতম নিরাপত্তা বলয়ে রাখেন ভ্লাদিমির পুতিন। তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে প্রায় 50,000 কর্মী, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কারোরই এত শক্তিশালী সিকিউরিটি নেটওয়ার্ক নেই। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার নিরাপত্তায় প্রায় 1 লাখ সদস্য নিয়োজিত রেখেছেন। মাস্কেটিয়ার নামে একদল বিশেষ প্রশিক্ষিত বাহিনীর সুরক্ষা বেড়াজালে থাকেন পুতিন, যারা সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে জারদের প্রতিরক্ষায় কাজ করতেন। তাদের হাতে সবসময় চেগেট নামে এক ধরনের বিশেষ ব্রিফকেস দেখা যায়, যা বুলেট আটকাতে সক্ষম। পুতিনের দেহরক্ষীদেরও প্রচণ্ড শক্তিশালী মনোবল ও যে কোনো প্রতিকূল আবহাওয়ায় কাজ করার সক্ষমতা থাকতে হয়। পুতিন যে কোনো স্থানে ভ্রমণের কয়েক মাস আগে থেকে গন্তব্যস্থলের খোঁজ নিতে শুরু করেন তারা। তাদের কাছে থাকে SR-1 ভেক্টর পিস্তল। বুলেট প্রুফ ভেস্টও ভেদ করতে পারে এই পিস্তলের বুলেট। এই অস্ত্রটি দিয়ে মাস্কেটিয়ার্সরা যে কোনো মুহূর্তে হামলাকারীকে ঘায়েল করতে পারে। দূরে থেকে বোমা বিস্ফোরণ রোধ করার জন্য বসানো হয় জ্যামিং ডিভাইস। দক্ষ প্রযুক্তিবিদ্যা চালান ইলেকট্রিক নজরদারি। পুতিনের বহরে থাকে AK-47, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার ও পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। আরাস মোটরসের তৈরি বিলাসবহুল গাড়ি অরাস সিনেট ব্যবহার করেন পুতিন। লাক্সারি ও নিরাপত্তায় যার জুড়ি নেই। পুতিনকে বহনকারী বিশেষ বিমানেও মাস্কেটিয়ার্সরাই তাকে নিরাপত্তা দেন। বাইরে থেকে বিমানটি সাদামাটা মনে হলেও এর ভেতরে রয়েছে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। বিমানটিতে রয়েছে VIP কেবিন, সোফা, শোবার খাট সহ আরও অনেক সুবিধা। শুধু বহনকারী বিমানই কিংবা গাড়ি নয়, পুতিনের খাবারও একাধিক নিরাপত্তার ছাঁকনি পেরিয়ে টেবিলে আসে। যে কোনো খাবার শুরুতে তার বডিগার্ডরা মুখে দিয়ে পরীক্ষা করেন, পরে তাকে পরিবেশনের জন্য দেয়া হয়। মাস্কেটিয়ার্সদের হাতে চেগিট ছাড়াও সুটকেস নামে একটি বিশেষ ধরনের সুটকেস থাকে। দেশের বাইরে সফরের সময় এই সুটকেসে করে পুতিনের মলমূত্র মস্কোতে ফিরিয়ে আনা হয়, যাতে করে রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কিত অজানা তথ্য প্রকাশ না পেয়ে যায়। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরীয় সেনারা। এবার যুদ্ধকালীন সেই ভিডিও প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT। যদিও ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এই বিষয়ে মেলেনি কোনো সুনির্দিষ্ট তথ্য। ভিডিওতে তো ধরা পড়েছে বরফে ঢাকা অঞ্চলে রুশ সেনাদের হয়ে সম্মুখ যুদ্ধে লড়ছে কিমের সেনাবাহিনী। ইউক্রেনীয় যোদ্ধাদের যে ঠেকাতে ব্যবহার তারা করছেন ভারী আর্টিলারি ও মিসাইল। বার্তা সংস্থা রয়টার্সের দাবি 2024 অক্টোবরের শেষ দিকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ওই কুরস্কে ঘাঁটি স্থাপনা করে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। এর আগে যৌথ একটি প্রতিরক্ষা চুক্তিতে রাজি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গেল এপ্রিলে রাশিয়া দাবি করে কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে, যদিও মস্কোর এই দাবি অস্বীকার করেছে কিয়েভ। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। বাণিজ্য ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সকালে বৈঠক পাক পররাষ্ট্রমন্ত্রীর। বিকেলে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় দেখা করবেন খালেদা জিয়ার সাথে।
রাজধানীতে বছরের প্রথম 6 মাসে গড়ে 20টি করে হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা নিয়ে জনমনে অসন্তুষ্টি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি পুলিশের। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী, জমা পানিতে এডিসের বিস্তার, অসচেতনতায় নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। চট্টগ্রামের বেশিরভাগ ডাস্টবিনই খোলা, তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী, পরিচ্ছন্ন নগরী গড়ার স্বপ্ন প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। এবং কক্সবাজারে সেপ্টেম্বরে বন্ধ হতে পারে লাইফগার্ডের কার্যক্রম, অর্থায়ন বন্ধ দাতা সংস্কারে। সৈকতে পর্যটকের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।